বিভিন্ন পরিসংখ্যান বা সমীক্ষা কিন্তু বলছে যে বর্তমানে বাংলাদেশে স্ট্রোকের রোগীদের সংখ্যা প্রায় ২১ লক্ষ এবং প্রতি বছর কিন্তু দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আজ আমরা স্ট্রোক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্ট্রোকের আধুনিক চিকিৎসায় বাংলাদেশ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ সুমন রানা ১৯৮১ সালের মে মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শক। বাংলাদেশে স্ট্রোকের রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষজ্ঞদের ধারণা। একটু আপনার কাছে জানবো যে এই স্ট্রোকটা আসলে কি? আমাদের দেশের সাধারণ মানুষের অনেকেরই ধারণা আছে স্ট্রোক মানে হার্টের একটা রোগ। এই কারণে অনেকেই স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে হার্টের হসপিটালগুলোতে যায় এবং খুব গুরুত্বপূর্ণ সময়টা আমরা নষ্ট করে ফেলি। এই জন্য স্ট্রোক আসলে ব্রেনের রোগ। হার্টের যেটা হার্ট অ্যাটাক, আর ব্রেন স্ট্রোক। স্ট্রোক ব্রেনের রক্তনালীর রোগ। ব্রেনের কোনো রক্তনালী যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় অথবা কোনো রক্তনালী ছিঁড়ে যেয়ে রক্তক্ষরণ হয় ব্রেনে, সেক্ষেত্রে আমরা শুধু বলবো ব্রেন স্ট্রোক। তফাৎটা কি? তার আসলে হার্টের সমস্যা হচ্ছে অথবা তার আসলে ব্রেন স্ট্রোক হয়েছে, ডিফারেন্সটা তারা কিভাবে বুঝতে পারবে? ব্রেন স্ট্রোক হলে আমাদের শরীরের মধ্যে হঠাৎ করে কিছু উপসর্গ দেখা দেবে। হঠাৎ করে যদি কারো মুখ বেঁকে যায় অথবা ডান হাত ডান পা শরীরের এক পাশ যদি দুর্বল হয়ে যায় বা অবশ হয়ে যায়, হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেল বা কথার মধ্যে অস্পষ্টতা চলে আসলো, হঠাৎ করে একটা চোখে সে দেখতে পাচ্ছে না, সেরকম যদি হয়, আবার হঠাৎ করে এত বেশি মাথা ব্যথা হয়, এরকম মাথা ব্যথা জীবনে কখনো তার হয় নাই, সাথে বমি হলো অথবা সাথে অজ্ঞান হয়ে গেল, এরকম উপসর্গগুলো যদি কারোর মধ্যে হঠাৎ করে দেখা যায়, অবশ্যই আমরা এটাকে ব্রেন স্ট্রোক বলবো। ডেফিনেটলি এটা হলো ব্রেন স্ট্রোকের উপসর্গগুলো। আর যদি কারো এরকম হয় যে হঠাৎ করে বুকের মধ্যে হঠাৎ করে চাপ অনুভূত হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা পিঠের দিকে অথবা হাতের দিকে কাঁধের দিকে রেডিয়েট বা চলে যাচ্ছে, সাথে বমি হচ্ছে, গায়ে ঘাম দিচ্ছে, গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো এরকম যদি কারোর মধ্যে উপসর্গ দেখা যায়, ডেফিনেটলি এটা হার্ট অ্যাটাক বা হার্টের রোগ আর কি। কারা কারা এই স্ট্রোক হওয়ার ঝুঁকিতে রয়েছে? হঠাৎ করে যে একজনের মধ্যে স্ট্রোক হবে তা নয়, ওনার মধ্যে আসলে স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি যে ফ্যাক্টরগুলো থাকে ব্যাকগ্রাউন্ডে। প্রথম ঝুঁকি ফ্যাক্টর হলো উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। এটাকে বলা হয় 50% ক্ষেত্রে এই অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপই স্ট্রোকের জন্য দায়ী হয়ে থাকে। আর তারপরেই যদি আসে তাহলে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস, কারো ডায়াবেটিস আছে সে নিয়ন্ত্রণ করছে না, এক্ষেত্রে সেই স্ট্রোকের বড় ঝুঁকিতে রয়েছে। 25 থেকে 30% ক্ষেত্রে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস এটাই স্ট্রোকের একটা বড় ঝুঁকি ফ্যাক্টর হিসেবে কাজ করে। স্মোকিং, অ্যালকোহলিজম এটা স্ট্রোকের একটা বড় ঝুঁকি ফ্যাক্টর। আরেকটি স্ট্রোকের ঝুঁকি ফ্যাক্টর হলো স্ট্রেসফুল লাইফ, অর্থাৎ নির্ঘুম রাত কাটছে, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত প্রেশার, সেটা ফিজিক্যাল মেন্টাল, এই প্রেশার বা স্ট্রেসের মধ্যে নির্ঘুম রাত, এই ধরনের যাদের লাইফস্টাইল, তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেশি থাকে। কেউ যদি খুব ভালো করে 6 থেকে 8 ঘন্টা প্রতিনিয়ত প্রতিদিন ঘুমায় এবং স্ট্রেস ফ্রি লাইফ লিড করে, সেক্ষেত্রে তার উচ্চ রক্তচাপের ঝুঁকি কিন্তু কমে যাবে, ডায়াবেটিস মেলাইটাসের ঝুঁকিও কিন্তু কমে যাবে। তো এরকমভাবে এইটার সাথেই এই স্ট্রেসফুল লাইফ লিড করার সাথে সাথে ওই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের বড় সম্পর্ক আছে। তো এই কারণে স্ট্রেসলেস লাইফ লিড করলে এই ঝুঁকিগুলোও তার মধ্যে থাকে না, যার কারণে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়। এর সাথে আরেকটা আছে যে আমাদের কায়িক শ্রমের অভাব। আমরা আসলে যতটুকু কাজ করছি সেটা আসলে মানসিক শ্রম বা মানসিকভাবেই করছি, কিন্তু শারীরিকভাবে আসলে আমাদের কায়িক শ্রমের মাত্রা অনেক কমে গেছে, যার কারণে আমরা বেশি অল্প বয়সে মুটিয়ে যাচ্ছি, আমাদের রক্তে চর্বির মাত্রাটা বেড়ে যাচ্ছে। এবং আরেকটা বড় ইম্পর্টেন্ট বিষয় আছে এখানে, খাদ্যাভ্যাস। আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে কিন্তু নাওয়েডেজ আমরা কিন্তু পাশ্চাত্যের যে খাদ্যাভ্যাসের সংস্কৃতি, এটা আমাদের মধ্যেও চলে আসছে। আমরা প্রতিনিয়ত ফাস্ট ফুড খাচ্ছি, রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং ফ্যাটি ফুড যেগুলো আছে সেগুলো খাচ্ছি, যার কারণে আমাদের শরীরে চর্বির মাত্রাটা খুব বেশি বেড়ে যাচ্ছে আর কি। এবং অল্পতে আমরা কায়িক শ্রম কম করি, কিন্তু
আবার এদিকে ফুডের ক্ষেত্রে আমরা কিন্তু ফ্যাটি ফুডগুলো ইনটেক করছি, কার্বোহাইড্রেট বেশি ইনটেক করছি, যার কারণে আমাদের শরীরটা মুটিয়ে যাচ্ছে, চর্বির মাত্রা বেড়ে যাচ্ছে, রক্তনালীগুলো ব্লক হচ্ছে এবং স্ট্রোকের ঝুঁকির মধ্যে আমরা আছি। পরিসংখ্যান কিন্তু বলছে যে পশ্চিমা দেশগুলোর থেকেও কিন্তু বেশি পরিমাণ এখন আমরা আনহেলদি খাবার খাচ্ছি, সেডেন্টারি লাইফস্টাইল আমরা লিড করছি। একদিকে যেমন চর্বি জাতীয় খাবার, কার্বোহাইড্রেট এগুলো আমরা বেশি খাচ্ছি, রিফাইন্ড ফুড, কিন্তু খাদ্যের মান যদি চিন্তা করি ওদের ওখানে কিন্তু খাদ্যের যে অন্যান্য মান যেগুলো আছে সেগুলো কিন্তু স্ট্রিক্টলি কন্ট্রোল থাকে, যেটা নাকি আমাদের দেশে হয় না, যার কারণে আমাদের ঝুঁকিটা আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে আর কি। আমরা যদি তেলের ট্রান্স ফ্যাটের বিষয়টা যদি বলি, সেটা আসলে কতটুকু প্রভাবিত করতে পারে স্ট্রোক হওয়ার ক্ষেত্রে, কার্ডিয়াক ডিজিজ হওয়ার ক্ষেত্রে? ট্রান্স ফ্যাটের যে বিষয়টা, একদিকে যেমন এই স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে, আমাদের অ্যাথারোস্ক্লেরোটিক ডিজিজ অর্থাৎ রক্তনালীতে যে ওয়ালের মধ্যে যে এক ধরনের ফ্যাট জমে জমে রক্তনালীটা ব্লক হয়ে যাচ্ছে, সেটা যেমন একদিকে বাড়িয়ে দিচ্ছে এবং এটার ক্যান্সার ও কার্সিনোজেনিক ইফেক্টও আছে, অর্থাৎ ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকিটাও কিন্তু বাড়াচ্ছে। তো এই কারণে এই স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, এই বিষয়গুলো আসলে চর্বি জাতীয় খাবার যেগুলো আছে কিংবা তৈলাক্ত খাবার যেগুলো, স্পেশালি যে সমস্ত তেলগুলোকে বারবার বার্ন করা হয়, অর্থাৎ একই তেল দিয়ে একবার রান্না করলাম, আবার ওই তেল বেঁচে থাকলো, আবার করলাম, এরকম যত বেশি আমি তেলটাকে ব্যবহার করব তত বেশি ওর ভিতরে এই ট্রান্স ফ্যাট বেশি তৈরি হবে এবং কার্সিনোজেন তৈরি হবে। স্ট্রোক হবার পরবর্তী সময়টাতে ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু করতে হয়, যেটা আমরা জানি যে গোল্ডেন টাইম যেটাকে বলে, যে খুব দ্রুত সময়ের মধ্যে ট্রিটমেন্ট শুরু করতে হয়। এটা কত ঘন্টার মধ্যে শুরু করতে হয়? এই স্ট্রোকের যে গোল্ডেন পিরিয়ড যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্ট্রোকের পুরো চিকিৎসাটা সময় নির্ভর চিকিৎসা। আমরা বলি যে ব্রেনের যদি একটা বড় রক্তনালী ব্লক হয়ে যায় এবং প্রতিটা মিনিট যদি পার হয়, তাহলে 20 লক্ষ নিউরন এভরি মিনিট কমে যায়, ডাই হয়, মারা যায়। তো এই ক্ষেত্রে আমরা যত বেশি সময় ক্ষেপণ করব, আমাদের কিন্তু ব্রেন ড্যামেজ চলতে থাকবে। এই কারণে যত দ্রুত সম্ভব আমাদেরকে চিকিৎসার আওতায় আসতে হবে। এই জন্য অনেকে বলে যে টাইম ইজ ব্রেন, অ্যাকচুয়ালি হ্যাঁ, ব্রেন মানেই সময় নির্ভর ব্রেনের চিকিৎসা। তো সেক্ষেত্রে আমাদের গোল্ডেন টাইম যেটা, সেটা স্ট্রোকের প্রথম যে উপসর্গ সেটা দেখা দেওয়ার পর থেকে 4.5 ঘন্টার মধ্যে যদি কেউ আসে, এই সময়টা আমাদের একটা শিরাপথে একটা ইনজেকশন আছে, এই ইনজেকশনটা দিলে ওই যে রক্তের দলা ব্রেনের রক্তনালী ব্লক করে দিয়েছে, সেই দলাটা ডিসলিউশন হয়ে যায়, ভেঙে যায় এবং রক্তের সরবরাহটা স্বাভাবিক হয়ে যেতে পারে। কিন্তু 4.5 ঘন্টার মধ্যে আসতে হবে। আরেকটা হলো যে কেউ যদি 8 ঘন্টার মধ্যেও আসে, সেক্ষেত্রে আমরা এনজিওগ্রাম, হার্টে যে এনজিওগ্রাম করে ক্যাথল্যাব মেশিন, ওই মেশিনের মধ্যে আমরা ব্রেনেরও এনজিওগ্রাম করা যায়। সেখানে এনজিওগ্রাম করে দেখলাম যে হ্যাঁ, ওই বড় রক্তনালীটা ব্লক হয়ে আছে। সেক্ষেত্রে আমরা এনজিওগ্রামের মাধ্যমে রক্তনালীর ভিতর দিয়ে একটা চিকন তার নিয়ে যে ওখানে একটা রিংয়ের মতো স্টেন্ট আছে, সেটা জালের মতো আর কি, ওই ক্লটটাকে ক্যাপচার করে আমরা শরীরের বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে যে রক্তনালীটা 100% ব্লক হয়ে গেছিল, সেটা কিন্তু এখন পুরো খুলে গেল, তখন কিন্তু স্বাভাবিক রক্ত চলাচল প্রতিস্থাপিত হলো। তো এরকমও আছে যে আমাদের একটা পেশেন্ট কিছুদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সিএনজি ড্রাইভার আর কি, তো উনি আসছে সিএনজি চালাতে চালাতে স্ট্রোক করছে, মানুষজন নিয়ে আসছে আমাদের ইমার্জেন্সিতে। আসার পরপরই আমরা দেখলাম হ্যাঁ, সে স্ট্রোক করেছে। ওই সময় ক্যাথল্যাবটা ওপেন ছিল আর কি, আমরা সঙ্গে সঙ্গে তাকে ক্যাথল্যাবে নিয়ে যাই। আমরা আর কিছু চিন্তা করি নাই, টাকা পয়সা মুক্ত কিছু চিন্তা করি নাই, ক্যাথল্যাবে ওই জিনিসটা ছিল। যেহেতু এটা টাইম ইস্যু, আমরা রোগীর পার্টিকে ওইভাবে টাকার ব্যাপারে কাউন্সিলিংও করি না, আমরা চিন্তা করলাম যে না, আগে কাজটা করে নিই, উপকারটা করি আগে। তো তারপরে আমরা এনজিওগ্রাম করে দেখলাম যে ওনার এই ব্রেনের বাম দিকে একটা বড় রক্তনালী ব্লক আছে। তো আমরা ওই রিংয়ের মতো ওই জালটা নিয়ে যেয়ে বিছাই ওখান থেকে নিয়ে আসলাম। তারপরে রক্ত চলাচল যেটা একেবারে বন্ধ ছিল, ওনার একদিকে প্যারালাইজ ছিল। তারপরে এই কাজটা করার পরে টেবিলেই উনি হাত পা নাড়াতে থাকলেন এবং ওনাকে কিন্তু আমরা হাঁটায় নিয়ে চলে গেলাম, যেটা নাকি উনি প্যারালাইজ ছিল একদিকে। এটার কনসিকুয়েন্স চিন্তা করেন, যদি এই কাজটা না করা যেত কোনো কারণে, তাহলে যেটা হয়তো সারা জীবন উনি কিন্তু পঙ্গু থাকতেন, উনি কিন্তু ওনার কাজে ফিরতে পারতেন না, পরিবারের জন্য, দেশের জন্য এটা বোঝা হয়ে থাকতেন। তো এটাও একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি। তো সেটা 8 ঘন্টার মধ্যে আসতে হবে। নাও ইট ইজ এ লট অফ স্টাডিজ আর কামিং। তো আমরা দেখতে পাচ্ছি যে 24 ঘন্টার মধ্যেও যদি কেউ আসে, সেক্ষেত্রে আমরা ইমেজিং করে যদি বুঝি যে না, এটা ক্যাথল্যাবে নিয়ে তার মেকানিক্যাল থ্রম্বেক্টমি, মানে ওই কাজটা যদি করি তাহলে ওনার উপকার হবে, সেক্ষেত্রে আমরা করতে পারি। তো এই ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে যদি আমরা স্ট্রোকের কোনো স্ট্রোক রেডি হসপিটাল বা চিকিৎসকের শরণাপন্ন হই, সেক্ষেত্রে আধুনিক চিকিৎসার সুযোগটা রয়ে যায় আর কি। প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা রয়েছে, যাদের স্ট্রোক হচ্ছে, তারা কিন্তু এই ইনস্ট্যান্ট সার্ভিসটা বা যে গোল্ডেন টাইম, যে এই সময়টার মধ্যে আসলে স্ট্রোকের ট্রিটমেন্টটা পেতে হয়, যেমনটা আপনি বলছিলেন যে ব্লাডটা ক্লট হয়ে যায়, সেটা কিন্তু সেই প্রাইমারি লেভেলে কিন্তু এই ধরনের ট্রিটমেন্টগুলো নেই। বিকল্প আসলে কি ব্যবস্থা রয়েছে সেই রোগীগুলোকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য? অ্যাবসলিউটলি। মৃত্যুর হাত থেকে আরেকটা হলো ডিসেবিলিটি, তার পঙ্গুত্ব, তার পক্ষাঘাতগ্রস্ততা থেকে তাকে বাঁচানোর জন্য।
এটা তার জীবনের জন্য, সমাজের জন্য, দেশের জন্য অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এই ক্ষেত্রে এখানে বেশ কিছু ল্যাকিংস আছে আমাদের আসলে। একদিকে ম্যান পাওয়ার এবং লজিস্টিক্স, যেমন এটা ঢাকা শহরের কয়েকটা হসপিটালে এই ঘটনাটা ঘটে বা হইতে পারে, কিন্তু বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে হসপিটাল, উপজেলা লেভেল হসপিটাল, এইসবগুলো কিন্তু এই সেবাটা কম্প্রিহেন্সিভ ওয়েতে কিন্তু নেই। সেখান থেকে রেফার করতে হয়। তো রেফার করতে গেলে বাংলাদেশের রাস্তাঘাট সব কিছু মিলিয়ে কিন্তু তাকে আসতে আসতে একটা বড় সময় পার হয়ে যায়, এবং প্রপার রেফারেল সিস্টেমও কিন্তু ভেরি ডিফিকাল্ট। তো এই কারণে সবাইকে হেল্প করা কিন্তু এই মুহূর্তে আমাদের যে অবস্থান, সেটা আসলে ভেরি ডিফিকাল্ট। ওই ধরনের সিস্টেম এখন আমরা ডেভেলপ করতে পারি নাই। সেই ক্ষেত্রে ঢাকা শহরেরই বেশ কিছু হসপিটালে আছে, পেরিফেরিতে খুব কম এই চিকিৎসাটা আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এক্সিস্টিং ফ্যাসিলিটিসের মধ্যে আমরা যদি একটা ন্যাশনাল প্রোটোকল করি, সরকার যদি আমাদেরকে হেল্প করে, সরকার যদি এগিয়ে আসে, যারা নাকি আধুনিক চিকিৎসার সাথে, এই স্ট্রোকের চিকিৎসার সাথে জড়িত, তাদেরকে নিয়ে যদি বসে এবং সারা দেশে যদি আমরা একটা নেটওয়ার্কিং করতে পারি যে কিভাবে আমরা প্রত্যেকটা লেভেলের মানুষকে এই সেবাটা আমরা পৌঁছাতে পারবো, সেরকম করে যদি আলাদাভাবে প্ল্যান করি, সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষকে স্ট্রোকের আধুনিক চিকিৎসা সেবার মধ্যে আনা সম্ভব। স্পেশালি যে আইভিটিপি এর কথা বললাম, শিরাপথে একটা শিরাপথে ইনজেকশন, শিরাপথে স্যালাইন, এটা কিন্তু গ্রামের একজন কোয়াক ডাক্তারও কিন্তু দিচ্ছে একেবারে কাছে থেকে আর কি। ঠিক একই ধরনের শিরাপথে ইনজেকশন, সেটা কিন্তু একটা উপজেলা লেভেলে অথবা ডিস্ট্রিক্ট লেভেলের হসপিটালে কিন্তু এটা দেওয়া সম্ভব 4.5 ঘন্টার মধ্যে যদি কেউ আমাদের কাছে আসে। তো সেই যে প্রোটোকল কিংবা ড্রাগের অ্যাভেলেবিলিটি কিংবা ওই ট্রেনিং, এগুলো দিয়ে যদি আমরা একটা ন্যাশনাল হেলথ প্রোটোকলের মধ্যে স্ট্রোক প্রিভেনশন কিংবা স্ট্রোকের চিকিৎসা নিয়ে আমরা যদি একটু আলাদাভাবে চিন্তা করি, আমার মনে হয় সম্ভব অনেক কিছু। এবং আমরা প্রত্যাশা করতেই পারি যে অদূর ভবিষ্যতে এটা খুব শীঘ্রই এই ধরনের সার্ভিসগুলো প্রত্যন্ত অঞ্চলের মানুষরা পাবে। আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন, কেন খাবেন, এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্মৃতিশক্তি বাড়াতে কিংবা মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবার আপনার খাবার তালিকায় কিন্তু রাখতে হবে। স্পেশালি আপনাকে ওমেগা 3 এবং ওমেগা 6 যুক্ত খাবারের দিকে নজর দিতে হবে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। ওমেগা 3 এবং ওমেগা 6-এর পাশাপাশি কিন্তু দেখা যায় যে আপনার DHA, EPA, ডোকোসা হেক্সানয়িক অ্যাসিড এবং ইকোসা পেন্টানয়িক অ্যাসিডও আপনার ব্রেনের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে আপনি সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ নিয়মিত আপনার খাবার তালিকায় রাখতে পারেন। এর পাশাপাশি আপনাকে বাদাম কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে, কারণ বাদামও যেটা করে আপনার ব্রেনের সক্রিয়তা বাড়ায়, পাশাপাশি স্মৃতিশক্তি ধরে রাখতে বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যেটা হয়, আমাদের কিন্তু স্মৃতিশক্তি কমে যায়, ডিমেনশিয়ার সমস্যা বেড়ে যাচ্ছে। এখন কিন্তু ডিমেনশিয়া, আলঝেইমার এই ধরনের সমস্যাগুলো বাড়ছে। তাই আমাদের চেষ্টা করতে হবে ছোটোবেলা থেকেই বাচ্চাদের খাবার তালিকায় বাদামটা অন্তর্ভুক্ত করার জন্য, প্রতিদিন অল্প কিছু বাদাম আমাদের খাবার তালিকায় রাখার জন্য। পাশাপাশি কিন্তু আমরা সিডস যেগুলো রয়েছে, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড বা পামকিন সিডও আমাদের খাবার তালিকায় রাখতে পারি। এতে যেরকমভাবে আমরা ওমেগা 3 পাবো, সেরকমভাবে EPA, DHAটাও কিন্তু অনেকটা আমরা পেয়ে যাব। এরপরে ভিটামিন কে যুক্ত খাবার। ভিটামিন কে আমাদের ব্রেনের, মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে। ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, শালগম এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। এগুলোতে কিন্তু ভিটামিন কে এর পাশাপাশি ভিটামিন ই এবং ভিটামিন সিও পাওয়া যায়, পাশাপাশি কিন্তু ফলিক অ্যাসিডও আছে। তাই এই খাবারগুলো যখন পাওয়া যায় বা শীতের সিজনেও কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। কলা রাখতে পারি আমরা আমাদের খাবার তালিকায়। কলাতে প্রচুর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম পাওয়া যায়। এছাড়া পটাশিয়ামযুক্ত অন্য আরও যে খাবার আছে সেগুলো কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে। যেরকম আপনার কলা, খেজুর, বেদানা, তরমুজ এগুলো কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ভালো পাওয়া যায়। এরপরে স্ট্রবেরি বা বেরিজযুক্ত যে খাবার যেগুলো আছে কিংবা জাম রয়েছে, এগুলোতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, অ্যান্থোসায়ানিন রয়েছে, যেটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে এবং আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। আমরা যদি অতিরিক্ত স্ট্রেসে থাকি তাহলেও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, যার কারণে আমাদের স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং এই স্ট্রেস ফ্রি থাকতে কিন্তু সাহায্য করে আমাদেরকে এই স্ট্রবেরি
বা বেরিস জাতীয় যে ফল যেগুলো রয়েছে সেগুলো। এছাড়া আমাদের তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে, যেগুলো আমাদের কি করবে, ডোপামিন এবং সেরাটোনিনের যে নিঃসরণ সেটা বাড়াতে সাহায্য করবে এবং ব্রেনের কার্যক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করবে। প্রতিদিন একটা করে ডিম আপনাদের খাবার তালিকায় রাখার চেষ্টা করুন। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা 3 রয়েছে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। অ্যাভোকাডো রাখতে পারেন। অ্যাভোকাডো কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। 1 গ্লাস করে দুধ বা 1 কাপ করে দই রাখতে পারেন। দই এবং দুধও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যখন আমাদের ব্রেনের নার্ভ ড্যামেজ হতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে, তখন কিন্তু এই দুধ বা দই আমাদের অনেকটাই স্মৃতিশক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 কিউব বা 2 কিউব করে কিন্তু ডার্ক চকলেট রাখতে পারি। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা কিন্তু আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে এবং আমাদের মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে সাহায্য করে। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে স্ট্রোক নিয়ে আপনি বিভিন্ন ধরনের সাইন সিমটমের কথা আপনি বললেন এবং আপনি বলছিলেন যে প্রাইমারি লেভেলে আমরা কী ধরনের ট্রিটমেন্ট প্রোটোকলটা তৈরি করতে পারলে যে প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও সুচিকিৎসাটা পেতে পারবে। এখন একটু জানতে চাইবো যে বাংলাদেশে স্ট্রোকের চিকিৎসার অবস্থাটা আসলে কি? বর্তমান অবস্থান যদি বলি, আমরা স্ট্রোকের চিকিৎসাকে 3টা ভাগে ভাগ করি: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারি মানে কি, যে আপনার শরীরের মধ্যে স্ট্রোকের উপসর্গগুলো হইতেই দিব না আর কি, প্রিভেনশন, সেটা প্রাইমারি, একেবারে প্রাথমিক। সেটা কি, যে আমি রিস্ক ফ্যাক্টর যেগুলো আমার মধ্যে আছে সেগুলোকে অ্যাভয়েড করলাম, কিংবা রিস্ক ফ্যাক্টরগুলো যেন আমার মধ্যে না আসে সেটার জন্য কাজ করলাম, অর্থাৎ প্রিভেনশন নিয়ে আমি কাজ করলাম। এটা হলো প্রাইমারি। সেকেন্ডারি মানে যে কারো স্ট্রোক হয়ে গেছে কারো কোনো কারণে, তখন তার চিকিৎসাটা কি হবে? তখন তার চিকিৎসাটা এই আধুনিক চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ আমরা বলি হাইপার অ্যাকিউট ট্রিটমেন্ট অফ অ্যাকিউট স্ট্রোক, যেটা 24 ঘন্টার মধ্যে আমাকে এনশিওর করতে হবে। তাহলে অনেক ডিসএবিলিটি আমরা এটাকে প্রিভেন্ট করতে পারবো, অনেক মর্টালিটি, মৃত্যুকে আমরা বাঁচাইতে পারবো, কিন্তু 24 ঘন্টার মধ্যে এই স্ট্রোকের চিকিৎসাটা করে ফেলবো। সাপোজ এখানে আমরা ফেইল করলাম, আমরা যেটা করছি এখন, যে 24 ঘন্টার মধ্যেও কিন্তু আমরা আধুনিক চিকিৎসা পদ্ধতি আমরা দিতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা 24 ঘন্টা পরে, দ্যাট মিনস পরে আমরা কি করব, দ্যাট ইজ কল্ড টারশিয়ারি প্রিভেনশন, অর্থাৎ তৃতীয় মাত্রার চিকিৎসা। সেখানে আমরা যেটা করি যে তাকে কিছু ওষুধ দেই, ইকোস্প্রিন, ক্লপিডগ্রেল, অ্যাট্রোবাস্টেটিন অথবা ওই ধরনের ওষুধ, যেটা নাকি পরবর্তীতে তার যেন আর স্ট্রোক না হয়। এবং বর্তমান স্ট্রোক থেকে বাঁচার জন্য কিংবা রিকভারির জন্য তাকে আমরা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, অর্থাৎ ফিজিওথেরাপি সহ অন্যান্য কিছু দিচ্ছি। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এখানে কিন্তু আমাদের প্রচলিত চিকিৎসা পদ্ধতি কিন্তু টারশিয়ারি লেভেলের চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ আমরা কিছু ওষুধ দিচ্ছি এবং তাকে ফিজিওথেরাপি দিচ্ছি। কিন্তু প্রাইমারি নিয়ে আমরা কিন্তু খুব বেশি যে কাজ করছি তা করছি না, এবং স্পেশালি হাইপার অ্যাকিউট ট্রিটমেন্ট 24 ঘন্টার যে আধুনিক চিকিৎসা পদ্ধতি, সেটা নিয়ে কিন্তু আমরা অনেক পিছায় আছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে রয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু তথ্য দেওয়ার জন্য, এবং যেমনটা আপনি বলছিলেন যে প্রাইমারি হেলথ কেয়ারে আমাদের এই স্ট্রোকের যে চিকিৎসা ব্যবস্থাটা সেটা অনেকটা উন্নত করা উচিত। অসংখ্য ধন্যবাদ আবার, এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শককে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। কিডনি রোগের প্রধান কারণ, এটা স্বতঃসিদ্ধ, যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন ধরনের নেফ্রাইটিস। তো এর সাথে আরও অনেকগুলো কারণ আছে, যেগুলো আমাদের যে লাইফ স্টাইল আছে সেই লাইফ স্টাইলের সাথে জড়িত। যেমন যাদের ওজন বেশি, যারা ধূমপায়ী, তাদের দেখা যায় এই ধূমপান থেকে সরাসরি কিডনির রক্তনালীগুলোকে ড্যামেজ করে। বংশগত কারণ তো আছেই, বংশে থাকলে তাদের জেনেটিক কারণে তাদের কিডনি রোগ হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।